লাইফে আসে। তারপরে আমি সোনার কাজে যাই, আমার স্যার বললেন সোনার কাজে। আমি জয়পুরে সোনার কাজে গেছিলাম, আমার দাদার কাছে, আমার পিসির ছেলের কাছে সোনার কাজে গেছিলাম রাজস্থানে। তখন আমার বয়স 14 বছর, 13-14 বছর আমার বয়স হবে। তখন আমি আমার দাদার কাছে কাজে যাই। আর ওইখানে এই ঘরটা দেখুন, এই দেখতে পাচ্ছেন এখানে, এইভাবে আমরা সবাই দিন রাত ওখানে শুয়ে থাকতাম। মানে রাত্রিরে 1টা 1:30 কোনোদিনও কোনো লিমিট ছিল না। অত কম বয়সে এইরকম ভাবে আমাদের জীবন চলছিল। কেন? একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের ফ্যামিলিটাকে আমাকে সাপোর্ট করতে হবে। ওইটাই একটাই উদ্দেশ্য ছিল। কারণ আমাদের একটা বাংলার কথা আছে, নুন আনতে পান্তা, আমাদের ওরকম সিচুয়েশন ছিল। তো ওই জায়গা থেকে আমি বাইরে যাই সোনার কাজে, কাজ শেখা শুরু করি। আর সোনার কাজে যারা কাজ শিখতে যায় তাদের জীবন দাসেদের থেকেও খতরনাক হয়। আমার ছিল 13 বছর বয়সে 20-22 জন মানুষের রান্না করতে হতো। সকালবেলা ঘুম থেকে উঠে 20-22 জনের রান্না করতে হতো। ভাতের হাঁড়িটা যে ভাতের যে হাঁড়িটা হয় ওটাকে চাগিয়ে ফ্যানটা ঝরানোর মতো শক্তি ছিল না, কিন্তু তাও করতে হতো, কারণ আমি কাজ শিখতে গেছি, করতেই হবে। 20-22 জনের সবজি কাটা, রান্না করা, এভরিথিং করতে হতো, কারণ সোনার কাজে গেলে এগুলো করা কমন। শুধু তাই না, রাত্রিরে রাত 1টা 1:30 2টো কোনো লিমিট নেই, যত রাত্রি পর্যন্ত কাজ থাকে করতে হবে। রোজার সময় 30 দিন রোজা রেখে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কাজ চলতো। কেন? আমরা কাজ শিখতে গেছি। এইরকম ভাবে আমার জীবন চলছিল। আর ওখানেই আমার অনেক হেলথ চ্যালেঞ্জেস চলে আসে। আমার প্রচুর ওইখানে শ্যুট করছিল না, আমার প্রচুর বারবার টাইফয়েড হচ্ছিল, 3-4 বার আমার ওখানে টাইফয়েড হয়ে যায়, 2 দিন ছাড়াই আমার শরীর খারাপ হয়। দেশ থেকে আমার বাবা আমার মা আমাকে ওষুধ পাঠাতো ওখানে, যাতে আমি ভালো থাকি। আর এটা আমার প্রচুর প্রাকৃতিক যন্ত্রণাদায়ক ছিল। আর আমি বাড়িও আসতে পারছিলাম না, কারণ এটা ভেবে, কারণ আমি যদি চলে যাই তাহলে আমার বাড়িটার যেটা দেখে এসেছি ওটা আমি পরিবর্তন করতে পারবো না। আমি পরিবর্তন করতে চাইছিলাম আমাদের ফ্যামিলিটাকে, পুরো চাইছিলাম যে আমাদের ফ্যামিলিটা যেন একটু ভালো লাইফ কাটায়। তো কারণ কেন বলছি, এইটা ছিল আমার বাড়ি। সবাই এক্সকিউজ দেয় না, এইটা আমার বাড়ি ছিল। এই বাড়ি থেকে আমি উঠে এসে গেট হয়েছি। সবাই মানুষ এক্সকিউজ দেয় না, আমি গেট করতে চাইছি। এই ঘরটাই আমি শুনতাম, এইটা আমার বাড়িতে আমার মা বাবার বাড়ি রুম ছিল। এই জায়গা থেকে আমি এই সিস্টেম এসেছি। এইটা যখন মনে করতো তখন কোনো কষ্ট আর মনে করতো না, কারণ যখন আমাদের এরকম কন্ডিশন ছিল, মানুষ আমাদেরকে পরিচয় দিত না, তাদের ফ্যামিলির মানুষ বলে। যখন মানুষের, এটা একদম সত্য কথা, সমাজে যদি আপনার কাছে পরিমাণ অনুযায়ী অর্থ না থাকে, চেনা মানুষ আপনাকে বলতে শুরু করে। আমাদের কাছে এটা হয়, আর আমরা এটাকে কাছ থেকে ফিল করেছি। চেনা মানুষ মুখ ফিরিয়ে নেয়, যদি আমাদের কাছ থেকে কিছু চেয়ে ফেলে, যদি আমাদেরকে কিছু বলে। এটা যখন আমাদের মনে করতো, আমার যখন এটা মনে করতো, তখন আর কোনো কষ্ট মনে হতো না। এটা যখন মনে করতো তখন কোনো প্রবলেম মনে হতো না। সমস্ত যন্ত্রণা যেন হাসি মুখে নিতাম। কে কি বলছে, কে ছোট বড় বলছে, কিছু মনে হতো না। তখন একটাই মনে হতো যে আমাকে এটা পরিবর্তন করতে হবে, কারণ আমার বাবা পুরো জীবন লাগিয়ে ফেলেছে এটা চেষ্টা করে কিন্তু পারেনি। কোনো অপশন ছিল না আমাদের কাছে যে এটা কি করে আমরা পরিবর্তন করবো। এন্ডারমেন্ট টাইম আমার থেকে আমার দিদি বড়, 4 বছর আমার দিদি আমার থেকে বড়। আমার দিদি বিয়ে আসে তখন বুঝতে পারি যে সত্যি করে সমাজে পয়সাটার কতটা বড় গুরুত্ব আছে, কত গুরুত্ব আছে পয়সা। আমার দিদির যখন বিয়ে ঠিক হয়, এন্ডারমেন্ট টাইম আমাদের সমস্ত রিলেটিভ আমাদেরকে বলা শুরু করে দেয় যে তোমার মেয়ের বিয়েটা আমরা কেউ দেখবো না, মুখের ওপরে আমাদেরকে বলে দেয়। আমার আব্বা অন্য হয়ে কোন ছিল যে কিভাবে আমার দিদির বিয়েটা দেবে। যার পর আমার দিদির বিয়ে হয়, কিন্তু আমাদের কন্ডিশন এরকমই ছিল। আমাদের বাড়িতে কোনো মানুষ আসতো না, সবার কাছে জানেন আমাদের নাম্বারটা খালি ডিলিট হয়ে যেত। সবাই মানে যত রিলেটিভ আছে সবার কাছে আমাদের নাম্বারটাই খালি ডিলিট হয়ে যেত। যদি ফোন করতাম বলতাম কি গো আমাদেরকে ফোন করবো না কেন, দেখতে পাচ্ছি আমাদের আরো রিলেটিভস সবাই ফোন করে, খোঁজ নেয় না সবাই, আমাদের কেউ নিত না। কেন জানেন? একটাই ভয়, যদি আমরা টাকা চেয়ে ফেলি, যদি আমরা কোনো হেল্প বলে দিই যে আমাদের কিছু একটা হেল্প লাগবে যদি বলে দিই, এটার ভয়ে আমাদেরকে কেউ কোনোদিনও ফোন করতো না, কোনোদিনও না। যদি ফোন করতো আমাদের কেউ, তোমরা তো ভুলেই গেছো আমাদেরকে, না আমাদের কাছে নাম্বারটা ডিলিট হয়ে গেছিল, খালি নাম্বারই আমাদের ডিলিট হয়ে যেত। এইরকম সিচুয়েশন আমাদের জীবন চলছিল। আর এই সিচুয়েশনে আমি এই সিস্টেমে আসি। আমার বাবা
এই কাজটা করতেন। এই ভ্যানটা ছিল আমাদের, যে ভ্যানটা ছিল আমার বাবা আমাদেরকে বড় করেছে। এই ভ্যানটা আমার, এটা কম করে 20-25 বছরের ভ্যান। আমি ছোটবেলা থেকে টেকে দিচ্ছি, আমার বয়স এখন 24। এই ভ্যানটা চালাতেন আমার বাবা, চালিয়ে চালিয়ে আমাদেরকে বড় করেছেন। আমার বাবার কোনোদিনও ছুটি বলে কিছু জিনিস নেই। নতুন ড্রেস কবে কিনেছে আমার বাবা নিজেও জানতেন না। নিজের শখ কোনোদিনও আমার বাবা পূরণ করেনি। অলওয়েজ চেয়েছে যে কী করলে আমার ছেলে মেয়েগুলোকে ভালো রাখা যায়। নিজের জন্য আমার বাবা কিছু করলোই না। পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু নিজের জন্য আমার বাবা কিছু করলো না, কোনো কিছু না। বাবা কেমন হয় আমি আমার বাবাকে দেখে শিখেছি, যে একজন মানুষ, একজন বাবা কেমন হতে পারে, কেমন হতে পারে একজন বাবা। আমার বাবাকে কোনোদিন আমি হাসতে দেখিনি আমার লাইফে, যে আমার বাবা মন খুলে হেসেছে কোনোদিনও দেখিনি। অলওয়েজ আমার বাবার একটাই চিন্তা থাকতো যে আমার 3টে ছেলে মেয়ে, আমি, আমার দিদি, আমার ভাই, এদেরকে মানুষ করতে হবে। এই ভেবে ভেবে আমার বাবা জীবন শেষ করে ফেলল। এইরকম জীবনে আমরা চলতাম, যার ফলাফল আমরা আমাদের রিলেটিভের পরিচয়ের বাইরে হয়ে গেছিলাম। আমাদেরকে কেউ পরিচয় করাতো না যে এটা আমাদের ফ্যামিলি মেম্বার। কোনো অনুষ্ঠানে, কোনো বিয়ে বাড়িতে আমরা গেছি, আমাদের আদার্স ফ্যামিলির সাথে সবাই সবাইকে পরিচয় করাচ্ছে, কিন্তু আমাদের সাথে করাচ্ছে না। কারণ আমাদের ড্রেস ওদের ড্রেস তুলনায় নয়, আমাদের কথাবার্তা হয়তো ওদের মতো নয়, আমাদের কাছে, আমার মায়ের কাছে হয়তো অত গয়না নেই যেগুলো ওদের কাছে আছে, যার ফলাফল সম্মানে লাগছে। যার জন্য আমাদেরকে কেউ কোনো জায়গায় ভ্যালু দিত না। আর আমার বাবা সবসময় একটা চিন্তায় থাকতো যে কী করলে আমি আমার সংসারটাকে গুছোতে পারবো। যখন আমি বুঝতে পারি, তাই জন্য আমি বললাম যে আমি ছোটোবেলাতেই বড় হয়ে গেছিলাম। যখন এগুলো চোখের সামনে ঘুরতো, তখনই আমি বড় হয়ে গেছিলাম যে না, এইরকমভাবে জীবন চলবে না। তাই জন্য আমি খোঁজা শুরু করি যে কী করলে হবে। আমি কোনো দিন আজ পর্যন্ত, প্রথমবার আমি আমার কষ্টের কথা বলছি, কোনোদিন আমি আমার কোচকেও বলিনি যে আমার এরকম কষ্ট আছে। আমার স্যার ম্যাডাম আজকে পর্যন্ত কোনোদিনও আমার লাইফের কোনো কষ্ট নেই কাউকে বলিনি। বলতে পারি না, ছোটোবেলা থেকে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, বাচ্চাবেলা থেকে। কাকে বলবো, কে শুনবে? কিন্তু আমরা খুব লাকি যে দুজন এমন মানুষকে পেয়েছি, আমরা বলতে হয় না, ওনারা বুঝেই আমাদের ফোন করে যে রজত তোমার কিছু হয়েছে, কিছু কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে আমার মেন্টর স্যার আর ম্যাডাম। তো যখন আমার বাবা ভ্যান চালাতেন, তখন আমাদের এমন এমন কন্ডিশন গেছে, আমার মায়ের শরীর খারাপ, সেই পয়সাটা আমাদের কাছে জোগাড় করা খুব মুশকিল হয়ে গেছিল সেই সময়। তো এইরকম জায়গায় আমাদের লাইফ চলছিল, আর তাই জন্য আমার এই সিস্টেমে আরও আসা, যাতে আমি এগুলোকে পরিবর্তন করতে পারি। সো এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যাই, আমার বাবা ভ্যান চালাতে চালাতে হঠাৎ করেই আমার বাবার একটা পরিচিতর মাধ্যমে ফুচকা তৈরি করা শেখে, কোনো একটা বন্ধুর মাধ্যমে। আমার বাবা কাজকে খুব ভালোবাসতো। আমার বাবা সবসময় আমাকে এটাই শিখিয়েছে যে বাবা, খেটে খেতে কোনো লজ্জা নেই, তুই তো চুরি করছিস না, তুই মুচি হওয়া তাও ভালো, কিন্তু সম্মানের সাথে আর ইমানদারির সাথে কাজ করবি, যেটাই করবি। এটাই সবসময় আমাকে বলতেন, সবসময় এটাই বলতেন। আমার বাবা সবসময় বলতো, আমি তো খেটে খাচ্ছি, খেটে খাওয়াতে তো আমার কোনো লজ্জা নেই, খেটে খাওয়াতে আমার কোনো প্রবলেম নেই। আমি, কত মানুষ খেটে খেতে পারে না, আমি তো, আল্লাহ তো আমাকে খেটে খাওয়ার সুযোগ দিয়েছে। তখন কোনো এক জায়গা থেকে আমার বাবা ফুচকা তৈরি করা শেখে, আর আমার বাবা ফুচকা বানানো শুরু করে। আর সেই সময়টা আমাদের জীবনের সব থেকে খারাপ সময় ছিল, জীবনের সব থেকে খারাপ সময় তখন ছিল। আমি আর আমার বোন দুজনে একসাথে 2টো ক্লাস উঁচু নিচুতে পড়তাম। যখন আমরা স্কুলে যেতাম, ম্যাক্সিমাম দিন আমাদের বাড়িতে ভাত হতো না, ম্যাক্সিমাম দিন। আমরা পড়ে আসতাম, আসার পরে আমি পড়ে এসে স্নান করে মুড়ি কিনে নিয়ে এসে খেতাম, চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খেয়ে চলে যেতাম। ম্যাক্সিমাম দিন আমার আর আমার দিদির হয়েছে, ম্যাক্সিমামটা দিন। খাবারের কি নেসেসারি, এটাও আমরা খুব কাছ থেকে দিয়েছি। আমাদের 3 ভাই বোনের মধ্যে সব থেকে যদি বেশি কেউ কষ্ট পায় সেটা আমি। কারণ আমার দিদি যেহেতু মেয়ে, একটা মেয়ে, ও যা বলতো সব সময় আমার আব্বা চেষ্টা করতো তার বেস্টটাকে দিয়ে দেওয়া। কারণ আমাদের সব ফ্যামিলিতে একটা আছে, মেয়ে তো কয়েকদিন পর অন্যের বাড়িতে চলে যাবে, তো ওর সবটা পূরণ করা আগে দরকার আছে, আমি তো বাড়িতেই থাকবো। তো যার ফলাফল ড্রেস, খাবার দাবার সব কিছুতে আমার দিদি আমার থেকে ফার্স্ট প্রায়োরিটিতে থাকতো। আর আমি সবসময় দেখি, আমার থেকে আমার ভাই 8 বছরের ছোট, তাই ও কিছু কষ্ট বুঝতেই পারেনি। যতক্ষণ ও কষ্ট বুঝতে পারবে, ততক্ষণ আমরা সব কিছু শুধরে দিয়েছি। লেবু মালাই হয়, বড় কুঁচে লেবু দিয়ে বিক্রি করে,
ওখানে আমার বাবা যখন বাড়ি আসতো সারাদিন রোদে যেহেতু থাকতে হতো সাইকেল নিয়ে, গরমের সময় দিন ওটা নয়, পুরো পিঠগুলো আমার বাবার খোসা পড়ে যেত, পুরো পিঠে আমার আব্বার খোসা পড়ে যেত। সারাদিন রোদে ঘুরে ঘুরে আমার বাবা প্রচুর খরচা, আমার মতো খরচা ছিল, কিন্তু পুরো বডি সাদা, মুখটা আমার আব্বার পুরো কালো হয়ে যেত রোদে ওই 3 মাস। তো তখন আমরা বুঝতে পারতাম যে আব্বার প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করছে আমাদের জন্য, যাতে আমার ছেলেটাকে আর আমার মেয়েটাকে ভালো করে মানুষ করে। আমার বাবার জীবনে তো কোনো স্বপ্ন ছিল না, শখ ছিল না, তো তাই জন্য সবসময় চেষ্টা করতে যেন আমাদেরকে আমার আব্বা ভালো করে মানুষ করতে পারে। আমরা কোনোদিনও আমাদের লাইফে কোনো জায়গায় যাইনি, কোনো ঘুরতে যাওয়া কোনো জায়গায় যাইনি। আমাদের গ্রামে ঈদের সময় 300 টাকার টিকিটে দীঘা ঘুরতে নিয়ে যেত। আমরা কোনোদিনও মুখ ফুটে বলতাম না যে আমিও যাব, কারণ আমি বুঝতে পারতাম না আমাদের ঘরের ফ্যামিলিটা সিচুয়েশন 300 টাকা দিলে আমরা 2 ভাই বোনে 1 মাস টিউশনি করে দিতে পারবো। তো যার ফলে আমরা ঝোঁক ধরেও বলিনি, জেদ করেও বলিনি যে আমাদের যেতে হবে। সবাই যেত, দেখতাম, ঘরে এসে বলতাম, কোনো সময় মন খারাপ হতো মাকে বলতাম, কাঁদতাম, কিন্তু মুখ থেকে বলতাম না যে মা আমরা যাবো না, এটা কোনোদিনও বলতাম না, কারণ আমরা সিচুয়েশনটাকে ফিল করতে পারছিলাম যে আমাদেরটা আর পাবলিকের মতো নয়। তো যার জন্য আমি অনেক কিছু ট্রাই করি, কিন্তু অপশনাল পাচ্ছিলাম না। তখন আমি বাইরে যাই, আরও যা যা কাজ করার অনেক কিছু করেছি, তারপরে হারবালে গিয়েছি। এই কোড লাইনটা আমাকে খুব ভালো লাগে, বলছে লাভ ইজ নট ইন ইউর হ্যান্ড। আমরা সবাই কপালকে দোষ দিই, তো এটা আমাকে খুব ভালো লাগে, তাই জন্য আমি এটা দিয়েছি। তো কপাল আমাদের হাতে নেই, রাইট? বাট ডিসিশন ইজ ইউর হ্যান্ড। সিদ্ধান্তটা আপনার হাতে আছে। লাক ক্যান নট মেক ইউর ডিসিশন, বাট ইউর ডিসিশন ক্যান মেক ইউর লাক। আপনার সিদ্ধান্তে আপনি সত্যিটা করতে পারেন। তো এটা আমাকে খুব ভালো লাগে, এটি আপনি স্যার বলেছেন। তো এইটা একদম সত্যি আমার সাথে নেবে। যদি আমি কপালকে কষতে থাকতাম তাহলে আমার জীবনটাও ওই রকমই থাকতো, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে শিখেছি, তার ফলাফল আমার জীবনটা একটু অন্যরকম হয়েছে সবার থেকে, রাইট? তো এইটা হচ্ছে আমার লাইফ চেঞ্জিং এর ফার্স্ট ডে। দেখতে পাচ্ছেন আমি এই কিছু বুঝতে পারবেন না বলে এখন এইটা হচ্ছে আমি 24শে জুলাই 2018, 24শে জুলাই 2018 নৈহাটির হলে প্রথম আমি লাইফস্টাইল ম্যাজিকে ইনভিটেশন পাই আমার বন্ধুর মাধ্যমে। ও আমাকে নিয়ে এসে আমাকে এই কমিউনিটিটা দেখায়। আমি দেখি আমার চোখ দিয়ে, দেখার পরে আমি সিদ্ধান্ত নিই। আমার পাশে আর একজন ছেলে বসে আছে, দেখতে পাচ্ছেন, একদমই পাশে। এও আমার সাথে এসেছিল সিস্টেমে, কিন্তু এখানে দেখুন লেখা আছে নো রিস্ক নো স্টোরি। যদি আপনি কোনো রিস্ক না নিতে পারেন, অনেক সময় তো আপনার স্টোরি ভালো তৈরি হতে পারবে না। তো আমি ওই রিস্কটা নিই। কীরকম? আমি যখন এই সিস্টেমে আসি তখন আমি অলরেডি সোনার কাজ করতাম, যেখানে আমি 7,500 8,000 টাকা সব কিছু বাঁচিয়ে বুঝিয়ে, আমি কোনোদিনও বেইমানির টাকায় বিশ্বাস করিনি। তাই জন্য যেটাই আমি পেয়েছি সব কিছু আমি হালাল টাকা উপার্জন করেছি। তো ওই টাকাটাই আমি পেতাম, কিন্তু আমি ফিল করছিলাম যে ওই টাকায় আমি আমার সংসার বা আমার জীবনটাকে বদলাতে পারবো না। তো তাই জন্য আমি রিস্ক নিই, আসি, আর তখন আল্লাহ যা চাই সব কিছুর জন্য কোনো না কোনো একটা ভালো প্ল্যান করে আপনার জন্য পাঠাই। তো তখন 2018 সালে হঠাৎ করেই সোনার একটা প্রচুর ক্রাশ আসে, দিয়ে সোনার কাজে হচ্ছিল না তখন, বেশ কিছু প্রবলেমের জন্য। তো তখন সবাই দেশে চলে আসছিল, আমাদের গ্রামের ছেলেরা, আমিও চলে এসেছিলাম। আসার পরে আমি সিদ্ধান্ত নিই যে আমি এবারে এই কাজটাই করবো। তখন আমাদের বাড়ির কন্ডিশন কিন্তু ওরকমই আছে, তখন প্রচুর চ্যালেঞ্জেস ছোটো ছোটো আসে, কিন্তু আমি রিস্ক নিই যে না, আমাকে কিছুটা করতে হবে, সিদ্ধান্ত নিই। যার ফলাফল আস্তে আস্তে আমার লাইফে বেশ কিছু চেঞ্জেস আছে। আমি শিখি সব বড় কিছু জিনিস ছোটো থেকেই শুরু হয়, সমস্ত বড় কিছু জিনিস। স্যার একটু আগে বলছিলেন যে কারা কারা একা এসছেন, আপনি আজকে একা এসছেন, তার মানে এটা ছোটো, কিন্তু এটা একদিন বড় হতেই পারে, রাইট? সো আমার ক্ষেত্রে হয়, তো আমি শেখা শুরু করি খুব ভালোবেসে, এই কমিউনিটিটাকে শেখা শুরু করি যে আমার হেলথ রেজাল্ট হয়েছে, আমি অনেক মানুষের হেলথ রেজাল্ট করতে সাহায্য করি। তো এটাকে খুব ভালোবেসে ভালো করে শেখার উপরে জোর দিই।
আর আমি খুব মন দিয়ে শিখি, শিখতে শিখতে আস্তে আস্তে কিছু ফ্যামিলিকে হেল্প করি, তারপরে আমি সুযোগ পাই একটা নিউট্রিশন ক্লাব শুরু করার আমাদের চাপাডাঙ্গায়। আমি শুরু করতে হবে। আমার কোচ এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এই যে আমার পাশে গিয়ে দেখতে পাচ্ছেন আমার কোচকে, দেখা যাচ্ছে? তো আমার কোচ আমাকে বলে যে মজক তোমাকে একটা নিউট্রিশন ক্লাব করতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে কোনোদিনও কোনো কোশ্চেন করিনি। আজ তো আমার কোচ আমার সামনে বসে আছে, আমি কোনোদিনও কোশ্চেন করি কেন করবো? আমাকে বলেছে, আমি কোয়ালিফাই করেছি, আমি শুরু করেছি। ওই ঘরটায় শুরু করি, এই যে বসে আছি ফোনে, এই ঘরটায় শুরু করি। আস্তে আস্তে বেশ মেম্বার তৈরি হয়, ধীরে ধীরে সব কিছু বদলে যায়। তো ওখান থেকে আস্তে আস্তে আমার চেঞ্জেস আসে, এরকম বড় ক্লাব হয়। তারপরে এইটা হচ্ছে আমার লাইফের সব থেকে টার্নিং পয়েন্ট। এই কমিউনিটিতে কিছু কিছু একটা জিনিস আপনার হার্ট টাচ করবে। আমাকে এই সিস্টেমের ভালোবাসা আর রেসপেক্ট প্রচুর হার্ট টাচ করেছে, তাই জন্য আমি এখানে রয়ে গেছি। এটা তখন আমার 18 কমপ্লিট হয়েছে, 19 বছরের বার্থডে সেলিব্রেট হচ্ছে এইখানে আমার নিউট্রিশন ক্লাবে। আমি জানতাম না যে ওরা জানে আমার বার্থডে বলে, কোনোভাবে ওরা জানতে পারে। সকালবেলা আমি আমার ক্লাবে যাই, দিয়ে এরা আমার সব টিমমেটস ফ্রেন্ডসদের আবার ক্লাবিং করবো, এটা তখনও ছিল, এখনও আছে আমার সাথে। তো এরা আমার কাছে আসে, দেখি সকালবেলা যখন ক্লাবে আসছি, ক্লাবের শেষে ওই যে পাশে দাঁড়িয়ে আছে সবুজ কালারের শাড়ি পরে, এই আকাশি কালারের জামা শাড়ি পরে, ইনি হচ্ছেন চন্দনা ম্যাডাম। ইনি বলে একটা আজকে সেলিব্রেশন আছে। কি সেলিব্রেশন? স্যারের আজকে বার্থডে সেলিব্রেশন হবে। দিয়ে একটা কেক নিয়ে আসে, নিয়ে এসে সেলিব্রেট হয়। ওই প্রথম আমার বার্থডে আমি কেক কাটি, তার আগে কোনদিনও কাটিনি। রাইট? সো এখন রাত্রি 12টা থেকে মেসেজ করা শুরু করে। রাত 12টায় আমাদের কোচেসরা, আমাদের মেম্বার্সরা সবাই এত ভালোবাসে, এত রেসপেক্ট পায় সবার কাছ থেকে। সবাই 12টা থেকে জেগে থাকে, স্যারের আজকে বার্থডে, আজকে 12টায় মিস করবো। সো দিস কাইন্ড অফ লাভ আর ভালোবাসা আমি রেসপেক্ট এই সিস্টেম থেকে পেয়েছি, তাই জন্য আমি এই সিস্টেমে পেয়েছি। কারণ আমাদের জীবনে অর্থ যেমন কমেছিল, ভালোবাসার প্রচুর কমেছিল। কেউ কোনোদিনও হাতটা ধরে বলেনি যে আয় তোকে আমি দেখাচ্ছি কি করবি ভালো লাগবে, কিভাবে তোর লাইফটাকে পরিবর্তন হবে, এটা কোনোদিনও কেউ দেখায়নি। কিন্তু এই সিস্টেম আমাকে দেখিয়েছে, আমার কোচ, আমার মেন্টর আমাকে দেখিয়েছে যে তুমি আসো, আমি তোমার জীবন পরিবর্তন করতে পারি, হেল্প করবো। Got it? So thank you so much, and all leadership. Special thanks to our president team, sir Soumitra Devnath and Madam Sasuti Devnath. মনে করে ওখানে ক্যাপ দিন, অনেক জাতি তোমরা হেল্প করবে। Thanks for leadership. এখানে সাপোর্ট গাইডেন্সের মাধ্যমে পেয়েছে। দেখুন আমি যখন এখানে এসেছিলাম তখন আমার মা এরকম ছিল। At the age of 46, 2015 and 2014 এর পিকচার এটা আমার মায়ের। ভালো ছিল? আমরা কোনো লোক কিন্তু এই ভালো থাকা আর ভালোবাসার পরিচয় কারা দিতে চান দেখি করে কারণ সবাই তাহলে এটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো। অনেক ম্যাডামরা বসে রয়েছে যারা আজকে প্রথমবার এসেছে, আর এখানে অনেকে সিনিয়র কোথায় আছে। দেখুন আমাদের চেয়ার ওখানে রিজার্ভ করা আছে, কিন্তু আমাকে এক মুহূর্তের জন্য দেখবেন ওখানে বসতে, কেন? আমি কমফোর্টেবল নয় ওখানে বসতে। সো দ্যাটস ওয়াই আজকে কারা প্রথমবার এসে যারা চেয়ার পাননি, চেয়ার পাননি, চেয়ার পাননি, তোমাদের জন্য আগে একবার ক্ল্যাপ করে দিতে হবে। বিলিভ মি গাইস, ইউ আর দ্য মার্কিউস। আপনাদের মধ্যে মার্কিউস পাওয়ার আছে। আর যারা বসে আছেন, যারা কোচ আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যদি আপনার মনে হয় যে আপনি মার্কিউসের সোলজার, তাহলে ওনাদের জন্য প্লিজ আপনি আপনার চেয়ারটা ছেড়ে দিতে পারেন। কারণ আমরা লিডারশিপ অলওয়েজ আমরা চেয়ারের জন্য ইন্টারেস্টেড থাকি না। কারণ আমার মেন্টর স্যার শিখিয়েছে চেয়ার তোমার থাকবে কিন্তু তুমি চেয়ারে বলতে হবে না। গট ইট? সো দ্যাটস ওয়াই প্লিজ এটা আমার তরফ থেকে আপনাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট, যদি আপনার মনে হয় যে আপনার চেয়ারটা কোনো একজন ম্যাডামের জন্য স্যাক্রিফাইস করবেন, তাহলে আপনি করতে পারেন। সো কেউ পার্সোনাল নিন না তো, কারণ মাই ফিউচার হয়ে গেছে এই ওয়াটা। নেক্সট প্লিজ। আমাদের ওইখানে আছে